সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভিওডি বাংলায় আলাপ আলোচনা ও গানে গানে সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আজকের অনুষ্ঠান সংস্কৃতির ভাবনা। অনুষ্ঠান উপস্থাপনায় আমি মিজানুর রহমান। সংস্কৃতি মানুষের জীবন, আত্মপরিচয়, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, মূল্যবোধ, বিশ্বাসের সমষ্টি। আবহমান বাংলা আমাদের আত্মপরিচয়ও বটে। সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আজকের অনুষ্ঠান সংস্কৃতির ভাবনা। আমাদের এই আবহমান বাংলার সংস্কৃতিতে গারো, পাহাড়ি, সমতল, জাতি, উপজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সংমিশ্রণ। আমাদের এক পরিচয়, আমরা বাংলাদেশি। সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং 21 পদক প্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার মনিরুজ্জামান মনির সাহেব। আমরা আজকে কথা বলবো মনিরুজ্জামান মনির সাহেবের সাথে। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। অনুষ্ঠান সংস্কৃতির ভাবনা, তাই সংস্কৃতি শুরু থেকে এবং সংস্কৃতি কর্মকাণ্ডে আপনি কিভাবে জড়িত তা নিয়ে যদি ভিওডি বাংলা দর্শক শ্রোতাদের কিছু বলেন। আমি মূলত গীতিকার মানে গান যিনি লেখেন আর কি। এখন এটাকে গীতি কবি বলে, তবে আমি গীতিকার নামে আমার নাম উচ্চারিত হলে আমি সুখী হই আর কি। সংস্কৃতির সাথে আপনি কিভাবে জড়িত হলেন? আমি প্রথমত ছড়া, গল্প, কবিতা ইত্যাদি লিখতাম আমার দেশ সুনামগঞ্জে যখন আমি ছিলাম। তারপর সিলেটে আমার মামা গান করতেন, সিলেট বেতারে। তো সেই মামার প্রয়োজনে আমি দুইটা গান লিখি, সেটা সিলেট বেতারে প্রচারিত হয়। তখন সিলেট বেতারের প্রডিউসার বলেন যে আমাকে 25টা গান দিতে এবং আমাকে তালিকাভুক্ত করতে। আমি যথারীতি 25টি গান দিই এবং তারা আমাকে গীতিকার হিসাবে তালিকাভুক্ত করে। আমি ওইখানে থেকে বুঝতে পারলাম যে আমি যদি কেন্দ্রে না আসি, মফস্বলে থাকি, তাহলে আমার গান লেখা প্রস্ফুটিত হবে না। সেই ভাবনায় আমি 3-4 বছর পরে ঢাকায় চলে আসি। ঢাকায় আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুদুল্লাহ আমাদের বাসায় ছিলাম, তার পরম আশ্রয়ী বলা যায় ছিলাম। আমি মূলত গান লেখার জন্যই ঢাকায় আসি এবং লেখাপড়া করার জন্য তেজগাঁও কলেজে ভর্তি হই। তো আমার পরিবারে লেখাপড়াটা প্রায় সবাই গ্র্যাজুয়েট। তো আমার ভাবনায় আসলো আমি গান লিখি, কিন্তু এর মধ্যে যদি গ্র্যাজুয়েশনটা নিতে পারি তাহলে ভালো হয়, পারিবারিক ঐতিহ্যটা বজায় থাকে। আমি সেই হিসাবে তেজগাঁও কলেজে, ফার্মগেট তেজগাঁও কলেজে ভর্তি হই। তারপর ওইখানে শাহবাগ রেডিও স্টেশনে আসলাম। এখন রেডিও আগারগাঁও চলে গেছে। এখন আর ওই শিল্পীদের মেলা, সুরকারের মেলা, গীতিকারের মেলা ওখানে হয় না, অনেক দূরে। মানুষ কোনো প্রোগ্রাম না থাকলে ওইখানে যায় না, এমনকি আমিও যাই না। কিন্তু শাহবাগের একটু এই যে আপনার সুনামগঞ্জ টু ঢাকা জার্নি, নতুন প্রজন্মরা জানতেছে, আপনি যখন ঢাকায় আসলেন তখন ওই কাজের পরিবেশে যে প্রেক্ষাপটগুলো আসতেছে, এগুলো দর্শক শ্রোতার উদ্দেশ্যে আরেকটু বলুন। না, এখন তো এটা বিরাট গ্যাপ হয়ে গেছে। তখন স্কুলে গান হতো, তারপরে আসলো ক্যাসেট, তারপরে আসলো সিডি, এখন আসলো ইউটিউব। এখন তো আমি গান লিখে দিয়ে দিই সুরকারকে, মোবাইলে সুরকার আবার রেডিওতে দিয়ে দেয় বা টিভিতে দিয়ে দেয়, ওইখানের সিঙ্গারকে দিয়ে দেয়। তারপরে মানে কারোর সাথে কারোর দেখা হচ্ছে না। বর্তমান আপনি যখন শুরু করতে যাচ্ছিলেন তখন কিভাবে? তখন প্রকৃত গান রচনা তখন ওই রকম হয়েছিল। আমি সুরকারের বাসায় যেতাম, সুরকার ওইখানে প্রডিউসার আসতেন,
পরিচালক আসতেন। তো ওইখানে আমি বিশেষত আলাউদ্দিন আলী এবং আলম খানের সাথে গান করেছি বেশি। হ্যাঁ, সব সুরকারের সাথেই করেছি, কিন্তু এই দুইজনেই বেশি গান করেছি। তো ওইখানে হারমোনিয়াম নিয়ে উনি বসতেন সুরকাররা, তারপরে আমাকে সুর শোনাতেন, আমি সেই সুরের উপর কথা বসাতাম। এবং আমার যা মনে হয় ওইটাই ছিল প্রকৃত গান নির্মাণের সময়, যার জন্য আমরা বলতে পারি 90-র যে গানগুলা রেডিওতে, টিভিতে, চলচ্চিত্র হয়েছে, সেই গানগুলাই এখন চলতেছে। হ্যাঁ, যেহেতু গান সৃষ্টির একটা নিয়ম ছিল, কারিগরি দিক ছিল, এখন তো ওই রকম নাই। মানুষের আমি কি লিখলাম, সুরকার আমাকে পেল না। এখন কি বললেন যে সুরকারের ওখানে যে বসতাম তখন লিখতাম, তাহলে এখন কিভাবে? এখন ওই তো বললাম না, এখন আমি গান লিখে মোবাইলে দিয়ে দেই, তারপর সুরকার এটা সিঙ্গারকে দেয়, সিঙ্গার তারপরে রেকর্ডিং হয়। আসলে কারোর সাথে কারো দেখা হয় না। অবশ্য ওরা মানে মাঝে মধ্যে আমাকে বলে যে রেডিওতে, টিভিতে যেতে। হ্যাঁ, এটা বলার জন্য বলা, কিন্তু আগে এটা ছিল না। হ্যাঁ, আগে মানে আমার শ্বশুরটি তো গান ঠিক হলো না, না ঠিক হলে সুরকার বলতেন, পরিচালক বলতেন। এখন এই পর্যালোচনা করার সুযোগ নাই, যার জন্য গানের মান কি হচ্ছে, হ্যাঁ, এটার শ্রম কি দেওয়া হচ্ছে, এটাই মানে শ্রম দিয়ে ওই রকম আমার যা মনে হয় যে ওই রকম ফল পাওয়া যায় না বর্তমান সময়ে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আগে মানে আপনার ওই জার্নি শুরুতে যেটা করতেন ওটাই বেটার ছিল কি? অবশ্যই অবশ্যই। আমি যখন ঢাকা আসলাম, আমি তো বললাম আপনাকে ওই বিষয় তো 90s, তার আগের গানগুলা। এখন রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে যে গানগুলো হয়েছে, সেই গানগুলোই কিন্তু এখন নতুন প্রজন্মের শিল্পীরা গাচ্ছে অধিকাংশ গান। এবং আমি জানি না ফিল্ম কখন নীরবে সে নীরবে চলে যায়, রিলিজ হয়, সেখানে মানুষ কারা দেখে। একটা আগে ছিল যে 1-2টা গানে বুঝিয়ে দিত যে এই ছবিটা আসলো, এরকম আছে। আমার লেখা গান, গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান, রফিকুজ্জামানের লেখা গান, এদের আমাদের গান শুক্রবারেই ফলাফল হয়ে যেত, কেননা শুক্রবারে চলচ্চিত্র সিনেমা রিলিজ হতো। তো এখন কোথায় কি চলছে, কে কি, মানে এটা বলা মুশকিল আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিওডি বাংলা আয়োজিত আজকে সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে শুনলাম গানের লেখা এবং গান সেই সময় এবং বর্তমান প্রেক্ষাপটে এখন দেশের জনগণ প্রবল জানার ইচ্ছা, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এই যে গানের সম্পৃক্ততা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম সাহেব, এইগুলো বিষয় নিয়ে জনগণের আসলেই প্রবল আগ্রহ। আপনি যদি ভিওটি বাংলার মাধ্যমে জনগণকে এই বিষয়ে একটু ভালোভাবে বলতেন। প্রথম বাংলাদেশ গানটি আসলে দেশাত্মবোধক গান। হ্যাঁ, সেখানে আসলে আমি ওই জিয়াউর রহমান সাহেব যখন আসেন, তার কর্ম উদ্দীপনা, তার দেশপ্রেমের যে প্রকাশ হয়েছিল, আসলে আমি ওই সেটাই আমাকে অনুপ্রাণিত করেছিল। এবং যার ফলে পুরো গানটার মধ্যেই প্রকৃতি, দেশপ্রেম ইত্যাদি ছিল। এবং এটা জিয়াউর রহমান সাহেব তার দলীয় সঙ্গীত করেছিলেন এবং আমার সাথে দেখা হয়েছিল 2বার। আমি শুধু ওই জিয়াউর রহমান সাহেবের সাথে নিয়ে গান লিখি নাই, আমি দেশনেত্রী খালেদা জিয়াকে, ওনার জন্য গান লিখেছিলাম। যেমন একটি গান টেকনাফ থেকে তেঁতুলিয়া, অন্তরে সবার খালেদা জিয়া। আর তারেক সাহেবকে নিয়ে গান লিখেছি, কিন্তু এটা এখনো প্রকাশ করিনি আর কি, রেকর্ড হয়েছিল। এই যে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, এই দেশাত্মবোধক গানটা কিভাবে বিএনপির
দলীয় সঙ্গীতে পরিণত হলো, নিশ্চয়ই আপনি জানেন বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই যে বললাম সম্পৃক্ততা, এইটা একটু দর্শক শ্রোতাদের বলুন। উনি কিন্তু আমার বলেননি যে দলীয় সঙ্গীত করবেন, কিন্তু এই গানটি যে ওনার পছন্দ হয়েছিল, মন কেড়েছিল, সেটা আমি সিলেটে ছিলাম। হ্যাঁ, তখন আমাকে সিলেট থেকে খবর দিয়ে নিয়ে আসা হয় এবং জিয়াউর রহমান সাহেবের এখানে আমি বঙ্গভবনে, তারপরে ওল্ড টাউনের একটা অডিটোরিয়ামে ওনার সাথে আসলে দুবার দেখা হয়েছিল। এবং আশ্চর্য ব্যাপার, মানে দ্বিতীয়বারে আমি 2-3 ঘন্টা ওনার কাছাকাছি ছিলাম। প্রথমে বঙ্গভবন, তারপরে 28 নম্বর রোড, এখানে বিএনপির প্রথম কি ছিল, অফিস ছিল। ওইখানে আমি ওই ওনার যে প্রেসিডেন্টের গাড়ির যে শাড়ি থাকে, হ্যাঁ, ওইখানে একটার মধ্যে উঠে আমি এখানে আসি এবং প্রেসিডেন্ট সাহেব আমাকে ওনার যেখানে বসতেন ওইখানে আমাকে বসিয়েছিলেন। আমি যখন বলতাম যে যাই, তখন কেন জানি উনি বলতেন না বসেন। আমার বললেন যে বাসা কোথায়, আমি বললাম যে আমার বাসা মোহাম্মদপুর। বললেন যে হ্যাঁ, বললেন যে আমার লোকজন আপনাকে দিয়ে আসবে। মানে আমার আসলে এত মফস্বলের আমি, হ্যাঁ, মনির অনেক দূরের যার বাড়ি। তো আসলে আমি জিয়াউর রহমান সাহেবের এইখানে থেকে আমার ভয় ছিল, তার যে ব্যক্তিত্ব, হ্যাঁ, এই জন্য। তারপর আরেকটা ঘটনা আছে, ওনার এখানে আমি চা খেয়েছিলাম, চা সম্পূর্ণ করতে পারিনি। ওনার চায়ে যে আপনার দারচিনি, লং, এলাচি এগুলো ছিল, হ্যাঁ, এইগুলো আমাকে খাইতে পারি। আসলে আমি টেনশন, কোথায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর কোথায় আমি, আমার ভীষণভাবে একটা। সেখান থেকে তো আবার আপনার গান নিয়ে কথা, প্রথম বাংলাদেশ। তারপর উনি আমাকে শিল্পকলা একাডেমিতে চাকরি দিয়েছিলেন এবং বলেছিলেন যে চাকরি করে আবার গান লেখা ছেড়ে দেবেন না, গান লেখার জন্যই আপনাকে চাকরি দেওয়া হয়েছে। তো আমার এটা সৌভাগ্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং তিনি যে আমার প্রতি স্নেহ প্রদর্শন করেছিলেন, সেটা আমার সবসময় মনে থাকে। ওই যে গানটার বিষয়ে কিভাবে আপনি কতটুকু জানেন, আপনার সেই দেশাত্মবোধক গানটা কিভাবে দলীয় সঙ্গীতে না, আমি তো এই বললাম তো যে ওই গানটা উনি শুনেছিলেন টেলিভিশনে। এটা আসলে টেলিভিশনে নওয়াজ আলী খান প্রডিউসার ছিলেন। এটা বর্ণালী অনুষ্ঠান একটা হতো, শাহনাজ রহমতুল্লাহর একটা অনুষ্ঠান হয়েছিল বর্ণালী, এবং সেই বর্ণালী অনুষ্ঠানে দেশের গান ছিল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। শাহনাজ রহমতুল্লাহ আরও অন্য বাংলা গান, হিন্দি গান, উর্দু গান গেয়েছিলেন, একক অনুষ্ঠান ছিল। তো সেই গান আমি সুরকার ছিলেন আলাউদ্দিন আলী। আমরা কিন্তু ওইটা মনে করিনি যে জিয়াউর রহমান সাহেব শুনবেন বা তার এইভাবে তাকে স্পর্শ করবে, আমরা বুঝিনি। তো আসলে টেলিভিশনে প্রচারিত হওয়ার পরই উনি ওনার নজরে আসে এই গান এবং পরবর্তী পর্যায়ে আমার ডেকে পাঠান। দর্শক শ্রোতা, আপনারা ভিওডি বাংলাতে শুনতেছেন দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার মনিরুজ্জামান মনির সাহেবের কথা। আপনি যখন গান লেখেন তখন সিনেমা বা দেশের গান যেটাই হোক কী ভেবে লেখেন এবং সেখানে সংস্কৃতি কতটা, মানে সংস্কৃতি নিয়ে ভেবে লেখেন বা সংস্কৃতি কতটুকু প্রভাব ফেলে? আমি শুধু প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গান লিখিনি, আমি দেশের গান, দেশের মানুষের গান, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, এই গান, রাঙামাটির রঙে চোখ জোরালো, একতারা লাগে না আমার দুতারাও লাগে না, এই গানগুলা, আরও গান আছে, এইগুলোই মানুষের মনে সাড়া দিয়েছিল, সাড়া জেগেছিল। তো আমার আসলে দেশপ্রেমের রিয়াকশনই কিন্তু দেশের গান।
হ্যাঁ, এটা পরোক্ষভাবে আমার দেশকে আমি এমনভাবে ভালোবাসি যেটা আমার দেশাত্মবোধক গানের প্রকাশ পায়। সংস্কৃতির বিভিন্ন দিকগুলো তুলে হ্যাঁ, নিয়ে আসে। সংস্কৃতির বিভিন্ন দিক মানে আমি শুধু দেশের গান লিখি নাই। হ্যাঁ, আমি চলচ্চিত্রের গান লিখেছি, মূলত চলচ্চিত্রের গানই আমার বেশি। হ্যাঁ, আলম খান, আলাউদ্দিন আলী, আবু তাহের, তারপর আলী হোসেন, আহমদ ইমতিয়াজ বুলবুল, বলা যায় ওই যে যারা আলম খানের কথা তো বলেছি আমি, না? আলম খান, আলাউদ্দিন আলী, ওদের সুখ্যাতি ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমি আলম খানের মতো এরকম বিজ্ঞ অভিজ্ঞ লোকের সুরে গান করেছি, আলাউদ্দিন আলীর সুরে করেছি। মূলত আলাউদ্দিন আলী আমাকে চলচ্চিত্রে ব্যাপকভাবে আমাকে পরিচিত করিয়েছেন। তারপর আধুনিক গান। তাও আপনি নিশ্চয়ই যে ছিল দৃষ্টি সীমানায় শুনেছেন, শাহনাজ রহমতুল্লাহর এরকম গান অনেকগুলো আছে। তো সেই গানগুলা এখন আমি ওই একটা বইয়ের মাধ্যমে, কারণ মানুষের বিচ্ছিন্নভাবে বলা হয় এই গান লিখছি, ওই গান লিখছি। বইয়ের মাধ্যমে আপনি লেখা গানগুলো বইতে বইতে সন্নিবেশিত করে প্রকাশ করছেন। আমার গান যাতে একত্রে থাকে এবং মানুষ আমার গানগুলো, এখানে বলে রাখা ভালো, আমার এখানে 300 গান হয়তো চলচ্চিত্র, তারপর রেডিও টেলিভিশন সব মিলিয়ে হয়েছে। হ্যাঁ, আমার কিন্তু অনেক গান আমি সংগ্রহ করতে পারিনি। এটা হইলো আমার একটা মানে দুঃখবোধ বলা যায়। তবুও আমার যে সূর্যোদয়ে তুমি বইটি বেরিয়েছে, সেখানে কিন্তু অনেক জনপ্রিয় গান সেখানে সমাহার ঘটিয়েছে। গানের ওই বইটার নাম সূর্যোদয় তুমি। সূর্যোদয় তুমি, সূর্যোদয়। সেটা একটা ওই গানের লাইন, প্রথম লাইন নিয়ে করা আর কি। হ্যাঁ, তো আপনাকে আমার বই যখন আসবে, প্রিন্ট হয়ে আসবে পরবর্তী বছর, তখন আপনাকে আমি সাক্ষাতে বই দিয়ে দিব। আপাতত আপনাকে মানে জাস্ট দেখার জন্য দিলাম। কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওনারই লেখা অনেকগুলো গানের মধ্যে 300 বেশি গান নিয়ে অমর একুশে বইমেলায় প্রকাশিত বইটির নাম সূর্যোদয়ে তুমি, গানের বই। আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনার প্রতি কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ। আপনি যে বললেন যে গান, অসংখ্য শিল্পী, সিনেমা, আধুনিক দেশাত্মবোধক গান গাইছেন। সিনেমা তো তখন 80 দশক 90 দশক অনেক চলছে। সেই সময় সিনেমার আপনি জনপ্রিয় দুটো একটা গানের কথা যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। হ্যাঁ, কি জাদু করিলা পিরিতি শিখাইলা, জীবনের গল্প আছে বাকি অল্প, তারপর কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পীড়িতের আগুন জড়াইলা, এরকম অনেক গান আছে। হ্যাঁ, এই দিন সেই দিন, এই দিন সেই দিন, চিরদিন, হ্যাঁ, এক বিন্দু ভালোবাসা, এক বিন্দু ভালোবাসা দাও, এরকম অনেকেই আছে। এখন আমি দর্শকদের আমি বলবো যে তারা যেন আমার ওই গানের বইটা তারা দেখেন, পড়েন, তাহলে আমার সৃষ্টির পরিচয় পাবেন। হ্যাঁ, আপনারা আমার গানের বই সংগ্রহ করবেন এবং গানের মধ্যে যে আমার পরিচয় লুকিয়ে আছে সেটা বুঝতে পারবেন। আচ্ছা, আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার হ্যাট্রিক পেয়েছেন। এটা হ্যাঁ, কোন 3 বার। সময়ে, কোন কোন চলচ্চিত্রে, কি কি গান, এটা নিয়ে একটু দর্শক শ্রোতাদের যদি কিছু বলতেন। আমি চলচ্চিত্র পুরস্কার পেয়েছি 1988-তে দুই জীবন ছবিতে গান লেখার জন্য। 89-তে পেয়েছি চেতনা ছবিতে গান লেখার জন্য। আবার দোলনা ছবিতে 1990 সালে শ্রেষ্ঠ গীতিকার হিসাবে পুরস্কার পেয়েছি। এইভাবে বলা যায় যে হ্যাট্রিক করা হয়েছে, এটা বলা যায় আর কি। তো আমি হ্যাট্রিক সম্পর্কে
আমার উচ্ছ্বাস থাকতে পারে, আনন্দ থাকতে পারে। হ্যাঁ, আমি মনে করি আমার যত গান প্রচার হয়েছে, শুধু ওই 3 বছরের গান যে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে তাতে আমি উচ্ছ্বসিত নেই। বিভিন্ন রাজনৈতিক কারণে এটা বলতেই হয়। আমার মনে হয় এটা গর্ব হয়ে যায় যে আমি শুধু এই 3 বছর আমি পুরস্কার পাওয়ার কথা না, আমি যে হারে গান লিখেছি সেখানে তো 6-7 বার চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত ছিল। আমার বন্ধুদের বর্তমানে দেখি যে তাদের গান জনপ্রিয় না, কিন্তু দেখা গেল যে 5 বার 6 বার 7 বার বা মানুষ একটা গান পুরস্কার পেয়েছে, একটা গানও হয়তো মনে করতে পারে না। এটাই আমি ওদের অবজ্ঞা করি না, মানে আমার দুঃখবোধটাও আমি বললাম যে আমি 3 বার পেলাম তাতেই আমি খুশি না। আমার যে হারে আমি গান লিখেছি, হ্যাঁ, সেই অনুপাতে আরও আমার জনপ্রিয় বেশি গান প্রচারিত হওয়ার উচিত ছিল আর কি। আপনি তো 21 পদক প্রাপ্ত, এটা নিয়ে যদি একটু ভিওডি বাংলা দর্শক সাথে কিছু বলতেন। ও 21 পদক বা স্বাধীনতা পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এইসব একজন লেখকের, শিল্পীর মানে দীর্ঘদিনের তার সুকর্মের ফসল বলা যায়। আমি লিখে যাচ্ছি, কিন্তু আমার গান যদি মূল্যায়ন না করা হয় রাষ্ট্রীয়ভাবে বা প্রতিষ্ঠানের মাধ্যমে, তাহলে একটু ভিতরে একটু দুঃখ রয়ে যায়। তো তাই আমার কষ্ট নেই অবশ্য, যে একটা আছে অবশ্য, এটা কি বলবো, পুরস্কার যে স্বাধীনতা পুরস্কার এখনো হয় নাই আর কি। তো আমার আশা থাকবে যারা বিচারকরা আছেন তারা দেখবেন যে আমি এটার যোগ্য কিনা। আপনার একটা আশা। ধন্যবাদ। হ্যাঁ, আমরা জানি আপনি সমাজসেবামূলক একটা সংগঠনের চেয়ারম্যান। সেই সংগঠনের মাধ্যমে আপনি সংস্কৃতিকে কতটুকু তুলে ধরবেন বা সংস্কৃতির কাজে কতটুকু সমাজসেবা করবেন, সেটা নিয়ে যদি কিছু বলতেন। এটা আমি ভুলেই গেছিলাম যে এটা ওইখানে তো আপনিও আছেন, তাই না? তো আমার ওই সংগঠনটা হলো সেভ আওয়ার কালচার। এটা বাংলাতে করলে যে জোর পেতাম না, সেভ আওয়ার কালচার করে একটা স্পিড পাওয়া যায়। এবং আমাদের সংস্কৃতিতে অপসংস্কৃতি, তারপর সাংস্কৃতিক সন্ত্রাস প্রায় সময় এরকম ঘটে। এইগুলা থেকে আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, আবার সোচ্চার হওয়ার জন্য এবং সংস্কৃতিকে আরও বেগবান, আমার দেশীয় যে সংস্কৃতি আছে তার পূর্ণাঙ্গ লালন করার জন্যই আমি এই প্রতিষ্ঠানটি করেছি। এটা সমাজ কল্যাণ থেকেও ওরা সনদ দিয়েছে। তো আশা রাখি এটা মাত্র হলো, এটা সংস্কৃতিতে, বাংলাদেশের সংস্কৃতিতে বিরাট ভূমিকা রাখবে। সংস্কৃতিতে রাখবে, এবং যতটুকু জানি আপনি সংস্কৃতি কর্মীদেরও এখানে সমাজ সেবামূলক তাদের নিয়েও কিছু কাজ ওইখানেও করেন। শিল্পীরা আছেন। তারপর আরও বড় হবে, যেহেতু সমাজ কল্যাণে আবার একটু লিমিটেশন আছে, যে সবাইকেই আমি 7 জন, আমার মনে হয় 7 জন কি আর কি এক্সিকিউটিভ বডির মেম্বার। তো ওইখানে বলা আছে যে ওই আরও এখানে তো বর্তমানে যেমন শিল্পী আছেন, রিজিয়া পারভিন আছেন, পলাশ আছেন। সংস্কৃতি নিয়ে যারা কাজ করে, শিল্পী বা কলাকুশলী, তাদের সহযোগিতা তো কাজ করে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার জন্য উঠে এইভাবে তো কাজ করে মনে হয়। তো এই সংগঠন নিয়ে আমার আশা, অনেক আশা, আরো বড় হবে মানুষের কল্যাণে। ইতিমধ্যে আমাদের এই সংগঠনের একটা দিক হলো যে দুস্থ, অসুস্থ এই বিখ্যাত শিল্পীদের
মানে পাশে দাঁড়ানো। পাশে দাঁড়ানো, এটা হলো মূল আর কি। আমরা ইতিমধ্যে অর্থ বলবো না, আমরা বেশ কিছু অর্থ কয়েকজন শিল্পীকে অনুদান হিসাবে দিয়েছি। ভবিষ্যতেও আমরা এই কাজ অব্যাহত রাখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন একজন অভিজ্ঞ লেখক, গীতিকার। শুধু উনি ওনার কর্মের মধ্যেই সংস্কৃতি তুলে ধরেননি, সংস্কৃতি কর্মীদের নিয়ে কাজও করতেছেন। ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতি ভাবনা অনুষ্ঠানে আজকে আমরা আমাদের অতিথির কাছ থেকে শুনবো এই যে উনি যে সংস্কৃতি নিয়ে কাজ করেন, এই সংস্কৃতি নিয়ে নতুন প্রজন্মদের ধ্যান ধারণা বা নতুন প্রজন্মরা কিভাবে কাজ করবে, এই নিয়ে যদি আপনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা এই সংস্কৃতি নিয়ে বা সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে কিভাবে কাজ করবে এবং কিভাবে তারা সফলতা আসতে পারে। আমাদের সংস্কৃতিটা হলো আসলে গ্রামীণ সংস্কৃতি। হ্যাঁ, আমাদের সংস্কৃতির ভাণ্ডার অনেক। তো আমরা তো এখনো ফুরিয়ে যাইনি, তাই না? আমরা নিজেরাও সাথে সাথে অন্যান্য যারা শিল্পকর্মী আছে তারাও এরকম অর্গানাইজেশন করতে পারে বা এককভাবে আমাদের সংস্কৃতির সেবা করতে পারে। যে ভালো ভালো আর্টিস্ট, তারপর আমাদের যে লালন হাসান, রাধারমন, এইসব শাহ আব্দুল করিম, তারা যে গানগুলো রেখেছে, গানের ভাণ্ডার নিয়ে গেছেন, সেগুলো গবেষণা করতে পারে। আবার গবেষণা করে এবং তাদের কর্মকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠান করতে পারেন। তাদের কাজ সংগ্রহ করে নতুন যারা পাঠক আছেন, শিল্পী আছেন, তাদের মধ্যে উপস্থাপিত করতে পারেন। তো শুধু একটা কথা আগেই বলেছি আমি, যে আমাদের সংস্কৃতি কিন্তু গ্রামীণ সংস্কৃতি এবং সারা পৃথিবীর মধ্যে এটা একটা অনন্য সংস্কৃতি। মানে এরকম গ্রামীণ সংস্কৃতি এত বড়ভাবে কোথাও নাই। তো যত আমরা ওদেরকে জানবো, শিখবো, ওদের চর্চা করব, ততই আমাদের মন মানসিকতা আরও বড় হবে, জ্ঞান গর্ব হবে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এই ভিওডি বাংলার দর্শকদের উদ্দেশ্যে যদি সংস্কৃতি নিয়ে কিছু বলতেন সর্বশেষ। তো আমি হয়তো আমার সৌভাগ্য হয়েছে, বাংলাদেশের যারা বড় ছোট সব জায়গায় তারা আমার কথা শোনার জন্য সাক্ষাৎকার নিয়েছেন। তো মানে আমি উপস্থাপক যিনি, আপনি বারবার প্রথম থেকেই বলতেছেন যে সংস্কৃতি। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটাই সংস্কৃতি। তো এটা আমার খুব ভালো লেগেছে যে শুধু টক শো আর বিভিন্ন রকম রাজনৈতিক বক্তব্য না দিয়ে, রাজনৈতিক ফায়দা অর্জন না করে, যে আমাদের যে সংস্কৃতি আছে, গান, কবিতা, গল্প, উপন্যাস, গীতি কবিতা, এইসব নিয়ে চর্চা করা, ওই ভাণ্ডার এমনিই আমাদের আছে, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলো এক কথায় বাংলা একাডেমি অবশ্য এই কাজ আগে করেছে, তারা আরও এটা করা উচিত। এবং শিল্পকলা একাডেমি যে আছে সেটাও যাতে মানে মানুষের কাছে যেতে পারে, আমাদের সংস্কৃতিকে লালন করতে পারে, সেটা আমি আশা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে আপনার লেখা গান, এ বিষয়ে যদি কিছু বলতেন। আমি তারেক সাহেব, এটা 16-17 বছর 18 বছর পূর্বে তারেক সাহেবের প্রেরণায়, তার উপস্থিতিতে আমি একটি গান লিখেছিলাম জিয়াউর রহমান সাহেবকে নিয়ে, আমার লেখা। ও যে গানটি রচনার সময় 17-18 বছর পূর্বে জনাব তারেক রহমানের উপস্থিতিতে, তার প্রেরণায় গানটি লেখা হয়েছিল। গানটির সুর করেছিল আবেদ রনি এবং গেয়েছিল গানটি আসিফ আকবর।
খুব ভালো গেয়েছিল। হ্যাঁ, তো গানটির কথা হলো জন্ম তোমার যুদ্ধে যাওয়ার, নেতা হবার, সিপাহী জনতার। এইভাবে কথামালাগুলো সাজানো। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তমই না, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও গান লিখেছেন। এবার ওনার কাছ থেকে শুনবো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে উনি কি লিখছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, অন্তরে সবার খালেদা জিয়া, এই গানটি লিখেছিলাম। তখন তো ক্যাসেটের কোপ কি ছিল, এখন তো ক্যাসেট সিডি নাই, এটা এখন ইউটিউবে চলে গেছে। হ্যাঁ, গান বা যারা বিএনপির কর্মী, যারা বিএনপির সংস্কৃতিকে যারা লালন করেন, তারা জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম জিয়ার জন্য লেখা গান, এবং জনাব তারেক রহমান তার যে বর্তমানে বিরাট কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনায় উনি ইতিহাস হয়ে উঠবেন। আমি আশা রাখি আগামীতে তাকে নিয়েও গান লিখব, অবশ্যই তার অনুমতি নিয়ে। ধন্যবাদ। আপনার সেই আশাটা পূরণ হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত, 21শে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার মনিরুজ্জামান মনির সাহেবের কাছ থেকে সংস্কৃতি, তার লেখালেখি, সংস্কৃতির বিভিন্ন দিকপাল, সংস্কৃতির ভাবনা বিষয়ে কথা শুনলেন। জনগণের নৈতিকতা, আত্মপরিচয়, মননশীল হলো সংস্কৃতির মাধ্যম। সংস্কৃতি জানা, চর্চা করাই হলো সংস্কৃতির ভাবনা। দর্শক শ্রোতা, কথা আর বাড়াবো না, ভিওডি বাংলার সাথেই থাকবেন। আবারও দেখা হবে সংস্কৃতি নিয়ে ভাবনা অনুষ্ঠানে আপনাদের সাথে আগামীতে।